স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইরানের হামলায় জ্বলছে ইসরায়েল। শনিবার রাতে তেহরানে তেলের ডিপো ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাবে তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের একাধিক শহরে হামলা চালিয়েছে তেহরান। ইরানের হামলায় ইসরায়েলের নিহত বেড়ে হয়েছে ৯, 2 দিন মিলে প্রাণহানি 12, এছাড়া আহত 2 শতাধিক। আর ইরানে ইসরায়েলি হামলায় 29 শিশুসহ নিহত শতাধিক। শনিবার রাতে কালো ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে যায় তেহরানের আকাশ। উড়তে দেখা যায় ইসরায়েলি যুদ্ধ বিমান। এ সময় হামলা চালানো হয় ইরানের প্রধান দুটি জ্বালানি স্থাপনায়। দাউ দাউ করে জ্বলতে থাকে তেহরানের শাহরান তেলের ডিপো। শাহরে তেল শোধনাগারেও হয় হামলা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ছিল ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েলের এমন হামলার প্রতিশোধ নিতে ঘোষণা দিয়ে পাল্টা হামলা চালায় ইরান। তেল আবিব, হাইফা, জেরুজালেম, গ্যালিলি সহ ইসরায়েলের একাধিক শহরে রবিবার ভোররাতে 2 দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যেতে বেজে ওঠে সাইরেন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে ভূমি থেকে উৎক্ষেপণ করা হয় রকেট। হামলা হয়েছে হাইফার জ্বালানি তেল শোধনাগারে। ইরানের রেভলিউশনারি গার্ডস জানায়, ইসরায়েলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হয় হামলা। হাইফার স্থাপনায় ইসরায়েলের যুদ্ধ বিমানের জন্য জ্বালানি সরবরাহ করা হয় বলে দাবি ইরানের। ইরানের হামলার মধ্যেই শনিবার থেকে 2 দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যদিও সেগুলোর বেশিরভাগই ভূপাতিতের দাবি করেছে ইসরায়েল। এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে 1 ঘণ্টার ফোন আলাপে এ মন্তব্য করেন তিনি। ক্রেমলিন জানায়, ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন পুতিন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতিতে বইতে শুরু করেছে সুবাতাস। অনেক শঙ্কা কেটে গিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন রাজনীতির বিশ্লেষকরা। তবে তারা বলছেন, বৈঠকই শেষ কথা নয়, সামনে আছে নানা চ্যালেঞ্জ। এদিকে লন্ডনের বৈঠক নিয়ে জামায়াতে ইসলাম বলছে, এর মাধ্যমে একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনীতিতে অনেকদিন পর এমন উত্তাপ দেখল বাংলাদেশ। ফলপ্রসূ বৈঠক হয়েছে উল্লেখ করে এটাকে রাজনীতির জন্য ইতিবাচক বলেছে বেশিরভাগ রাজনৈতিক দল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি। এদিকে বৈঠকের একদিন পর জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে জানিয়েছে, সেখানে একটি দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। আর এনসিপি বলছে, বৈঠকে নির্বাচন ইস্যু গুরুত্ব পেলেও সংস্কার বিচার প্রসঙ্গটি তেমন আসেনি। এই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নেবে না। এই অবস্থায় ইতিবাচক দিকের পাশাপাশি বৈঠক নিয়ে কিছু প্রশ্ন বিশ্লেষণ সামনে এসেছে। যেমন, বৈঠক পরবর্তী স্বস্তি টেকসই হবে তো? বিএনপি কি বেশি লাভবান হলো? এক পক্ষের সন্তুষ্টি আর অন্য পক্ষের অসন্তোষে সংকট বাড়বে না তো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুরোপুরি স্থিতিশীল অবস্থায় যেতে অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই বৈঠকে কিন্তু শেষ কথা না, সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি মনে করি নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না এই সরকারের অধীনে হবে, প্রশাসনিক যে ব্যবস্থাপনাটা কি হবে। তারেক রহমানের মধ্যে যে বৈঠক, সেটা খুবই শীর্ষ পর্যায়ের একটা বৈঠক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক। সেই বৈঠকের ব্যাপারে ভিন্নমত থাকতেই পারে। এই আলাপ আলোচনাটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেয়ে এটাকে সলিড করতে হবে। আমি এখনও মনে করছি না যে এটা একেবারে খুব দৃঢ় কিছু ঘটে গেছে। তাদের পরামর্শ, কোনো ইস্যুতে অনড় অবস্থানে না থেকে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে হবে দলগুলোকে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আবার একটা মব সৃষ্টি হবে, মবক্রের সৃষ্টি হবে, তারা হয়তো আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করবেন। জিনিসটা যেন এমন পর্যায়ে না যায়। ডেমোক্রেটিক প্রসেসের দিকে যদি আপনি না যান, তাহলে তো আমি মনে করি যে দেশ
আবারও ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে। একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে, এইটা যেন স্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে। এক্ষেত্রে সবারই সতর্ক থাকাটা খুব জরুরি। রাজনৈতিক সমীকরণের জটিল হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে দলগুলোর মাঝে ছাড় দেওয়ার প্রবণতা এবং এ নিয়ে চর্চা করাও অনেক বেশি প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া দরকার বলে আমি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহার 10 দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস, আদালত, ব্যাংক। এর মধ্যে রাজধানীতে ফিরেছেন কর্মজীবীরা। তাদের কর্মচঞ্চলতায় পুরনো রূপ ফিরছে মহানগর ঢাকা। 4 জুন ছিল শেষ কর্মদিবস, 7 জুন শনিবার ছিল ঈদের দিন। দীর্ঘদিনের ছুটিতে রয়ে শোয়ে রাজধানীতে ফিরতে শুরু করেন অনেকে। তবে গতকাল শনিবার ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ভিড় দেখা গেছে কর্মজীবী মানুষের। আজ ভোরেও পথে পথে দেখা গেছে কর্মস্থলে ফেরাদের ভিড়। দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় দিন দিন বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। করোনা ও ডেঙ্গুতে বেশ কয়েকজনের মৃত্যুতে জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রয়োজন সতর্কতার। এজন্য সরকারকে আপৎকালীন কর্মকৌশল তৈরির পরামর্শ দিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে দেখা গেছে মৃত্যু কম হলেও প্রতিদিনই 10 থেকে 15 জন করোনা আক্রান্ত হচ্ছেন, আর বাড়ছে ডেঙ্গু আক্রান্ত। এমন পরিস্থিতিতে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। সামান্য ঠান্ডাজনিত সমস্যাতেই তারা ভিড় করছেন হাসপাতালগুলোতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালের পরিচালক জানান, করোনা ও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় 45টি আইসিইউ এবং 600-র বেশি অক্সিজেন সিলিন্ডার সহ সার্বিক প্রস্তুতি রয়েছে হাসপাতালের। আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, মোর দেন 600। প্রেজেন্টলি আমাদের 45 আইসিইউ বেড রয়েছে। ইফ নিডেড আমরা হয়তো জনবল প্রাপ্তি সাপেক্ষে আমরা 200 পর্যন্ত আইসিইউ এখানে এক্সটেন্ড করার জন্য মতো আমাদের সরঞ্জামাদি এবং ব্যবস্থা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা সহ সব রোগের লক্ষণ কাছাকাছি হওয়ায় রোগ শনাক্তকরণে সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকদের। আমরা 4টা ভাইরাসের এখন মোকাবেলা করছি। ডেঙ্গু, চিকুনগুনিয়া 2 ভাই, এদিকে করোনা, এদিকে ইনফ্লুয়েঞ্জা। এই লক্ষণগুলো আবার একটা থেকে আরেকটা মধ্যে পার্থক্য করা এখন কঠিন হয়ে যাচ্ছে। শুধু সাধারণ মানুষ না, আমাদের চিকিৎসকদেরও সুস্থতাটা কোন ভাইরাসের কারণে এইটা বলা মুশকিল। প্রস্তুতির জন্য আমাদের একটা আপৎকালীন কর্মকৌশল তৈরি করা দরকার, যাতে করে আমরা মানুষকে সুরক্ষা দিতে পারি। করোনা আর ডেঙ্গুর বিস্তারে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবার পরামর্শ দেন তিনি। রোগটা শনাক্ত করতে পারতে হবে আমাদের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে জব্দ 47,000 সামরিক ইউনিফর্মের গন্তব্য কোথায় ছিল তা নিয়ে মুখ খুলছে না পুলিশ। বেশ কয়েকজনকে ঢাকার গোয়েন্দা সংস্থার টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI-তে জিজ্ঞাসাবাদ করা হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে দেওয়া হচ্ছে না কোনো তথ্য। এদিকে 3টি মামলার এজাহারে ইউনিফর্মগুলো পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চীনের বলা হলেও KNF দাবি করেছে এসব পোশাক তাদের না। ওয়েল কম্পোজিট নিট কারখানার ডেলিভারি চালানের কপি এটি। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুজ সালামের ওয়েল কম্পোজিট নিট কারখানায় ভুয়া ঠিকানা ব্যবহার করে কাপড়ের অর্ডার দিয়েছিল আগ্রাবাদের MI এন্টারপ্রাইজ। তবে অনুসন্ধানে মেলেনি প্রতিষ্ঠানটির অস্তিত্ব। এর নেপথ্যে ছিল গোলাম আজম, নিয়াজ হায়দার ও মঙ্গলাসিন মারমা নামের 3 ব্যক্তি। তারা কারখানাটির সাথে ব্যাংকের বদলে লেনদেন করে নগদ অর্থে ওয়েল কম্পোজিট নিট কারখানার কাপড় দিয়ে রিংভো অ্যাপারেলস কারখানায় তৈরি হয় 20,300 পিস ইউনিফর্ম। গোয়েন্দা সংস্থার বিশেষ সেলে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খুলছে না কেউ। কিন্তু কাদের জন্য তৈরি হয়েছিল এসব ইউনিফর্ম, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। KNF-এর হোক বা KNF-এর না হোক, এই পোশাকগুলো কিন্তু আমাদের দেশের কোনো নিরাপত্তা বাহিনীর না। এতে করে বোঝা যায় এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠী, অবশ্যই কোনো না কোনো সন্ত্রাসী গোষ্ঠী এটি বানানোর জন্য চট্টগ্রামের এই গার্মেন্টস কারখানায় অর্ডার দিয়েছে।
মিয়ানমারের সাথে 272 কিলোমিটার সীমান্তের কিছু অরক্ষিত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত উপস্থিতির সুযোগে সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তাই সীমান্তের নিরাপত্তা আরও জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। এই যে ইউনিফর্মটা ধরা হয়েছে বা সীমান্তের ওই পার থেকে সেই পারে জলখেলি করছে, পয়লা বৈশাখ উদযাপন করছে সশস্ত্র অবস্থায়, সেটা অস্ত্রসহ তারা ছবি তোলা, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসছে। এসব ব্যাপারে একটা যদি স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা হয় তাহলে মানুষের মনে কোনো ধরনের সন্দেহ থাকে না। এদিকে এক বিবৃতিতে কেএনএফ দাবি করেছে চট্টগ্রামে জব্দ 47,000 সামরিক ইউনিফর্ম তাদের নয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সন্তানের কাছে বাবা একটি পরম নির্ভরতার নাম। শ্রম আর স্বপ্ন দিয়ে বাবারা সন্তানের ভবিষ্যৎ করতে সচেষ্ট থাকেন সব সময়। সেই বাবাদের জন্যই একটি বিশেষ দিন বিশ্ব বাবা দিবস। জুন মাসের 3য় রবিবার বাংলাদেশ সহ পৃথিবী জুড়ে নানা আয়োজনে উদযাপন করা হয় দিবসটি পালনের প্রচলন হয় বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে। কাজী জাহিদ আহমেদের ক্যামেরায় দেখুন বিজন কুমার দাসের রিপোর্ট। বাবা দেখো কি সুন্দর ফুল, আমাকে এনে দাও না। দাও না বাবা, দাও না। আমি যত এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। বাবার কাছে সন্তানের আবদারের যেন শেষ থাকে না, কিন্তু সে আবদার যত কঠিনই হোক বাবারা চেষ্টা করেন সেটা মেটানোর। আমার মেয়েকে আমি চাঁদের সাথে তুলনাই করি, আর আমি সবসময় আমার মেয়েকে চাঁদমা বলেই ডাকি। প্রতিদিন দেশে জন্ম নেয় প্রায় 13,000 শিশু। একই সাথে জন্ম হয় সমপরিমাণ নতুন বাবার। প্রথমবারের মতো বাবা হওয়াদের জীবনেও শুরু হয় এক নতুন অধ্যায়। বাবা মানে কাছে ভালো। রাজধানীর কারওয়ান বাজারে তরকারির বোঝা বহনকারী মিন্তি নামক শ্রমিক বাবাটিকেও দেখা যায় সন্তানের মুখে হাসি ফোটানোর প্রাণান্তকর চেষ্টা করতে। বাবা তুমি সময় মতো সহজ সমাধান। এভাবে সব বাবারই যেন হয়ে ওঠেন সন্তানের খেলার সাথী, যার কোলে পিঠে হেসে খেলে বড় হতে থাকে শিশুরা। কেউ বাবা না হওয়া পর্যন্ত এটা বুঝতে পারে না যে বাবা আসলে কি জিনিস। লেখাপড়ার সময় এতটুকু ভালোবাসে, লেখাপড়া বাইকে অনেকটুকু ভালোবাসে। শৈশব আর কৈশোরের দুরন্তপনার দিনগুলোতে হাতে হাত রেখে চলতে দেখা যায় বাবাদের। তাই বাবাদের প্রতি সন্তানের ভালোবাসাটাও থাকে অগাধ। আমার ভালোবাসাটা আমার সন্তানদের জন্য যতক্ষণই প্রকাশ করতে পারি, হয়তো আমার বাবার জন্য আমি ততটুকু পেরেছি কিনা সেটা বলা খুব কঠিন। বাবা অনেক কিছুই দেয়, যেটাই যখন চাই তখনই দেয়, বলার আগেই হয়তো বা নিয়ে আসে। প্রতিটি বাবাই যেন এক একটি বটবৃক্ষ, যার ছায়াতলে নিরাপদে বড় হয়ে ওঠে সন্তানেরা। একটা পরিবার মায়েরা যতটা আগলে রাখেন ঠিক ততটাই যত্নে রাখেন বাবারা। অনন্ত ভালোবাসার এই মানুষটিকে নিয়ে যেন সন্তানদের আবেগেরও শেষ থাকে না। বাবাকে নিয়ে সবসময় খুব টেনশনও হয়, বয়স হয়েছে। বাবা দিবসে আমি বাবাকে বলতে চাই, বাবা তোমাকে খুব ভালোবাসি। বাবা সবসময় যেটা বলতেন যে অলওয়েজ সৎ থাকবে, অনেস্ট থাকবে। যেটাই বলি আসলে আমার যতটুকু অর্জন জীবনে বেশিরভাগ হচ্ছে বাবার। বাবা আমার কাছে আমার পৃথিবীর সমান, বাবাকে আমি অনেক ভালোবাসি। বৃদ্ধাশ্রমের এই বাবার গল্পটা একটু অন্যরকম। নিজের আস্থাবর সব সম্পত্তি দুই সন্তানের মাঝে ভাগ করে দিয়ে নিজে আশ্রয় নিয়েছেন বৃদ্ধাশ্রমে। প্রত্যেকটি সন্তানের সফলতার পেছনে থাকে এমন বাবাদের সফলতার নানান গল্প। হয়তো এই কারণেই বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে যে খারাপ মানুষটি সেও নাকি একজন ভালো বাবা। বাবা দিবসে মহিমান্বিত হোক সকল বাবাদের জীবন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, আগারগাঁও, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নিয়েছেন পুরান ঢাকাবাসী। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। কি বলছেন আন্দোলনকারীরা, আমাদের বিস্তারিত জানাবেন। নির্ধারিত কর্মসূচি যদিও বা সকাল 11:30 ঘোষণা করা হয়েছে, আমরা সকাল থেকে এখানে আছি। দেখেছি যে বিচ্ছিন্নভাবে যারা পুরান ঢাকার স্থানীয় যারা লোকজন রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলনের জন্য জমায়েত হয়েছেন। সকাল 9টার পর থেকেই ভিড়টি বাড়তে থাকে। এই মুহূর্তে আমি যে নগর ভবনে রয়েছে এখানেও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা যারা রয়েছেন তাদের একাংশ কিন্তু ইতিমধ্যে এখানে সমবেত হয়েছেন। তারা আসলে স্লোগানে মুখরিত করে তাদের কথাগুলো বলছেন, তাদের দাবিগুলোর কথা বলছেন এবং তারা আসলে কোনো রকমের শর্ত ছাড়া, কোনো রকমের বিলম্ব ছাড়া তারা চাচ্ছিলেন যে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে অনতিবিলম্বে শপথ গ্রহণ
করানোর জন্য অনুরোধ করছেন এবং সেই সাথে আরেকটি দাবি তারা জানিয়েছেন যে তারা দুজন উপদেষ্টা পদত্যাগের কথা বলেছেন এবং সেই সাথে আরেকটি বিষয় যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এর আগেও আন্দোলন করেছিলেন, অর্থাৎ এই চলতি মাসের 4 তারিখেও তারা আন্দোলন করেছিলেন। লাগাতার আন্দোলন চলছিল, যেহেতু পবিত্র ঈদুল আজহা চলবে এজন্যই হচ্ছে দীর্ঘদিন একটা বিরতি ছিল। তারপর আজকে থেকে আবারও তারা পুনরায় কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের কাঙ্ক্ষিত নেতা অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উনিও খুব শীঘ্রই এখানে আসবেন, অর্থাৎ 11:30 নাগাদ এখানে আসার কথা রয়েছে এবং তারপরে তিনি সকলের মাঝে বক্তৃতা রাখবেন এমনটি আমরা শুনতে পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন এলাকায় অর্থাৎ পুরান ঢাকায়, ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন, যারা সাধারণ লোকজন রয়েছেন, তারা অনেকেই কিন্তু উৎসুক জনতা এখানে জমায়েত হচ্ছেন। তারা আসলে নিজেদের দাবির কথাগুলো জানাচ্ছেন এবং সেই সাথে সাথে তারা জানাচ্ছেন যে এতদিন ধরে যে বিলম্ব হয়েছে, যে অনিয়মের দাবি তারা করছেন, সেই অনিয়মের দূর করে যেন খুব দ্রুত তাদের যে কাঙ্ক্ষিত নেতা রয়েছে ইশরাক হোসেন তাকে যেন এখানে তার শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকতা শুরু হয় সেই দাবিটা তারা করছেন এবং সেই সাথে তাদেরকে বিভিন্ন সময় যে বিড়ম্বনার কথা বলছেন, তারা বিভিন্ন সময় যে বিলম্ব হবার যে বিষয়গুলো রয়েছে সেটিও যেন দূর করা যায় সেই বিষয়টি তারা স্পষ্ট করে জানিয়েছেন। তবে আপাতত নগর ভবনে এই জায়গায় স্লোগানে সবাই মুখরিত করে রেখেছে, তারা আসলে চাচ্ছেন অতি দ্রুতই আসলে তাদের যে দাবি আছে সেটির জন্য পূরণ করা হয়। তো এই ছিল নগর ভবন থেকে সর্বশেষ। ধন্যবাদ লগ্ন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিষ বাষ্পের মতো চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। চমকপ্রদ বিজ্ঞাপন আর মন গড়া প্রলোভনের ফাঁদে পড়ে পা দিচ্ছেন অনেকেই। আর্থিক লাভের আশায় বিনিয়োগ করে নিঃস্ব হওয়ার সংখ্যা নেহাত কম নয়। তবু তরুণ যুবকরা ঝুঁকছেন এসব অবৈধ বেটিং সাইটে, জড়িয়ে পড়ছেন নানা অপরাধের সাথেও। অথচ কোনোভাবেই অনলাইন জুয়ার লাগাম টানতে পারছে না প্রশাসন। জীবনে প্রচুর টাকা ইনকাম করতে হবে। রেজিস্টার করলে আপনি পাবেন 18 টাকা বোনাস। হাজার হাজার তরুণ যুবক জড়িয়ে পড়ছেন অনলাইন জুয়ার সাথে। প্রতারিত হওয়ার তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বাড়ছে জুয়ারির সংখ্যা। আমার সাথে আরেকজন ইনভলভ হয়, সে আমাকে বলে যে যেহেতু লাভ করছিস তাহলে এটা বড় অ্যামাউন্ট ঢুকে দেখ ভাগ্য ঘোরে কিনা। 28 বছর বয়সী এই যুবক অন্তর্জালে বিজ্ঞাপন দেখে জড়িয়ে পড়েছিলেন প্রতারণার জালে। অল্প কয়েকদিনে হারিয়েছেন সব। এখন চোখ জুড়ে বিষাদের কালো ছায়া। একই স্বপ্নে বিভোর, নেশায় ডুবে থাকা আরেক যুবকের গল্প প্রায় একই রকম। অনলাইন প্ল্যাটফর্মে কাজের আশায় নিজেকে আবিষ্কার করেন অবৈধ বেটিং সাইটে। লাখ লাখ টাকা আয়ের আশায় বিনিয়োগ করতে করতে তিনি নিঃস্ব। 1,47,100 টাকা মতো আমার টোটালি ডিপোজিট করা রয়েছে, আমি পুরোটাই আটকে গেছি। অর্থ সংকুলনের জন্য নানা অপরাধে জড়িয়ে যাচ্ছেন অনেকে। কেউ কেউ হতাশা থেকে আত্মহত্যা করছেন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা উদ্বেগ ছড়াচ্ছে সচেতন মহলে। আমি আমার ভাইয়ের উপরে দায়িত্ব দিয়েছি প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের হিসাব কিতাব সে কাগজে কলমে ঠিক রেখে দেখা যাচ্ছে যে আমার যে মূল পুঁজি সেটা গায়েব করে দিচ্ছে। অনলাইন জুয়ার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অবৈধ এবং আনইথিক্যাল আয়ের পথে যুব সমাজ ঝুঁকছে। আমাদের এই বিশাল তরুণ সমাজকে, যুব সমাজকে বাঁচানোর জন্য কর্মধারার মধ্যে যদি আমরা নিয়ে আসতে না পারি, সৃষ্টিশীল সমাজ আমরা রেখে দিতে পারবো না। বিনা পরিশ্রমে হুট করে অনেক অর্থ উপার্জনের লোভ তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর অনলাইনে জুয়ার ফাঁদ পাতা রাঘব বোয়ালরা আড়ালেই থেকে যাচ্ছে প্রশাসনের। এই সমস্যা ডিল করার জন্য যেমন দরকার তেমন আধুনিকভাবেই আইনটা সংস্কার কাজ চলছে। আমরা অতি দ্রুতই কঠিনভাবে কাজ করতে পারবো এবং এই যে ছড়িয়ে পড়া রোধ করে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারবো। সরকারের কার্যকর উদ্যোগ সহ নৈতিক শিক্ষা এবং পারিবারিক বন্ধন জোরালো না হলে এই অবক্ষয় ঠেকানো সম্ভব না বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। ডিবিসি নিউজ ডেস্ক। দাম বাড়লেই সিন্ডিকেটের দোহাই, কিন্তু খামারির লোকসানের দুঃখ শোনার কেউ নেই। প্রস্তাবিত 2025-26 অর্থ বছরের বাজেটেও ডিম মুরগির দাম বাড়ে এমন সিদ্ধান্তই নিয়েছে সরকার। পোল্ট্রি শিল্প উদ্যোক্তারা বলছেন নতুন বাজেটে বাড়ছে করের বোঝা, আর এতে আগামী দিনে হুমকিতে পড়বে পুরো পোল্ট্রি খাত। ব্রয়লার মুরগির মাংস আর ফার্মের মুরগির ডিম, এ দুই হল নিম্ন ও সীমিত আয়ের মানুষের প্রোটিনের অন্যতম উৎস। এ দুই খাদ্যপণ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি বিপাকে পড়েন গরিব মানুষ। আর এজন্য পণ্য দুটির দাম ক্রেতার নাগালে রাখতে সচেষ্ট থাকে সরকারও। তবে 2025-26 অর্থ বছরের বাজেটে করের বোঝা বাড়ছে পোল্ট্রি শিল্পে। টার্নওভার ট্যাক্স বেড়ে হচ্ছে 1% আর এক লাফে 12.5% বেড়ে কর্পোরেট কর হচ্ছে 27.5%। উদ্যোক্তারা বলছেন এ ধাক্কা সামলানো কঠিন। যা আমরা ডিম খাচ্ছি, যা আমরা গরুর মাংস খাচ্ছি, যা আমরা মুরগি খাচ্ছি, সবই কিন্তু এই সেক্টরের কন্ট্রিবিউশন।
যদি এটাকে অন্যান্য সেক্টরের সাথে মিশানো হয়, গোড়াতেই কিন্তু দেশটা একটা ধাক্কা খাবে। এটা ইচ্ছা করলে কিন্তু দামটা আসলে বাড়ানো যায় না। যখন ক্রাইসিস হবে তখন কিন্তু অত্যন্ত উচ্চ মূল্য হয়ে যায়। যখন এটা প্রোডাকশনটা যখন চাহিদা কম থাকবে, এটা কেউই নেয় না, এর কোনো দাম নেই। এর সঙ্গে পোলট্রি খাদ্যের কাঁচামাল আমদানিতে গড়ে 1 থেকে 5% পর্যন্ত অগ্রিম আয়কর বা এআইটির বোঝা তো আছেই। আছে খামার আধুনিকায়নে মূলধনী যন্ত্রাংশ আমদানিতে 60% পর্যন্ত কর। এটা একটা বিরাট ধাক্কা হবে এবং এই ধাক্কাটা হয়তো আমি কালকে বুঝবো না, কিন্তু 2 বছর পরে কিন্তু বুঝবো যে হঠাৎ করে আবার শর্টেজ হয়ে গেছে। গত 6 মাসে কিন্তু প্রায় 3-4 টাকা ফিডের দাম কমিয়েছি। এখন এই 3-4 টাকার দাম কমাচ্ছে, ফিডের দাম আবার সেই পরিমাণ আগের জায়গায় চলে যাবে কিনা সন্দেহ আছে। উদ্যোক্তাদের শঙ্কা, বাড়তি ব্যয়ের বোঝা গিয়ে পড়বে ডিম ও মুরগির উৎপাদন ব্যয়। এতে ঝুঁকি আছে অনেক খামার বন্ধ হওয়ারও। আমাদের প্রফিটই থাকে 2 থেকে 3%, সেখানে যদি 1% টার্নওভার ট্যাক্স থাকে, এটা তো ম্যাচ করলো না। এআইটিটা হচ্ছে যখন আমরা ইম্পোর্ট করি কোনো র মেটেরিয়াল, সেটার উপর আমাদের 5% ট্যাক্স দিতে হয়। ইফেক্টিভলি ইনকাম ট্যাক্স বাড়াতেই হয়, তাহলে এটা আস্তে আস্তে বাড়ানো দরকার। এই 3টা জিনিস যদি খালি রাখা হয়, আমরা আশা করি আমাদের মুরগির দাম ভোক্তারা যা আশা করে, আমাদের ডিমের দাম ভোক্তারা যেটা আশা করে, সেটার মধ্যেই থাকবে। এ অবস্থায় ডিম ও মুরগির মাংসের দাম নিম্ন আয়ের মানুষের নাগালে রাখার স্বার্থে নতুন বাজেটে কর বৈষম্য দূর করার দাবি উদ্যোক্তাদের। আমরা এটা কিন্তু মন্ত্রণালয়কেও দিয়েছি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।